আসসালামু আলাইকুম সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? সঙ্গে আছি আমি আরাফাত। আর অনেক দিন পর আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। জানি আমাকে অনেকেই মিস করেছেন, আমি আপনাদেরকে অনেক অনেক মিস করেছি। আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আই হোপ ধীরে ধীরে আবার আপনাদের মাঝে রেগুলার হয়ে যাব। যাই হোক, আজকের মুভির গল্প নিয়ে কিছু বলা যাক। হাসি খুশি এক পরিবার বেশ আনন্দে কাটাচ্ছিল নিজেদের জীবন। হঠাৎ করে একদিন এক আগন্তুকের সাথে তাদের পরিচয় হয়। আগন্তুক অনেকটা নিজে থেকেই পরিবারটার সাথে সখ্যতা গড়ে তোলে। এরপর আগন্তুক ওই পরিবারের একমাত্র মেয়েকে আদর করে একটা লাড্ডু খেতে দেয়। ওই লাড্ডুটা খাওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করে পরিবারটার ভাগ্য। তাদের হাসি খুশি জীবনে নেমে আসে ঘন অন্ধকার। কি ছিল সেই লাড্ডুতে? আর একটা লাড্ডু কিভাবে বদলে দেয় একটা পরিবারের ভাগ্য? বলছিলাম সম্প্রতি রিলিজ হওয়া সুপার ন্যাচারাল হরর মুভি শয়তানের কথা। মুভিটির IMDb রেটিং 7.6 আউট অফ 10। আর মুভিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগান, আর মাধবান, জ্যোতিকা এবং জানকী। মুভিতে ব্ল্যাক ম্যাজিকের এক ভয়ানক প্রভাব দেখানো হয়েছে। ব্ল্যাক ম্যাজিকের কুপ্রভাবের কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এমন গায়ে কাটা দেওয়া ভয়াবহ সিচুয়েশন হয়তো আমরা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারবো না। তাহলে গাইস, আর কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা কাবির নামের এক ব্যক্তিকে দেখতে পাই। কাবিরের সাথে আছে তার ছেলে ধ্রুব। কাবির তার মেয়ে জাহ্নবীকে পিক করার জন্য তার স্কুলের সামনে এসেছে। পার্কিংয়ে দাঁড়িয়ে কাবির খেয়াল করে জাহ্নবী একটা ছেলের সাথে বাইকে উঠছে। কাবির চাচ্ছিল না জাহ্নবী ছেলে বন্ধুদের বাইকে ঘোরাঘুরি করুক, তাই সে জোরে জোরে হর্ন বাজিয়ে জাহ্নবীর দৃষ্টি আকর্ষণ করে। তখন জাহ্নবী বাইক থেকে নেমে গিয়ে গাড়িতে উঠে পড়ে। কাবির জানতে চায় ছেলেটা কে। জাহ্নবী তার বাবাকে পজিটিভ হতে দেখে একটু ঠাট্টা করে। এরপর জাহ্নবী বলে, কাল ফার্ম হাউসে না গেলে হয় না? মূলত কাবির তার পুরো পরিবারকে সাথে নিয়ে নিজেদের ফার্ম হাউসে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে, কিন্তু জাহ্নবী সেখানে যেতে চাচ্ছিল না। সে কাবিরকে ঔষধ দেখিয়ে বলে, কাল আমাকে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে হবে, আর তাছাড়া ফ্রেন্ডদের সাথেও শপিংয়ে যাওয়ার প্ল্যান আছে। কাবির বলে, গত সপ্তাহে তো পুরো মার্কেট উঠিয়ে নিয়ে এসেছ, আর কি বাকি আছে? জাহ্নবী বলে, শীতের কাপড় বাকি আছে, আমি ফ্রেন্ডদের সাথে লাদাখ ট্রিপে যাচ্ছি। কাবির বলে, লাদাখে কেন যেতে হবে? জাহ্নবী বলে, আমি যতবার লাদাখে যাওয়ার প্ল্যান করেছি তুমি বাধা দিয়েছ, এবার আর আমি কোনো কথা শুনবো না। কাবির জানতে চায় কে কে যাবে। জাহ্নবী শুধু মেয়ে ফ্রেন্ডদের নাম বলে, কিন্তু কাবির জানতো জাহ্নবীর ছেলে ফ্রেন্ডরাও থাকবে সাথে, তাই সে যেতে দিতে চাচ্ছিল না। কিন্তু জাহ্নবী অনেক রিকোয়েস্ট করে কাবিরকে রাজি করায়, কিন্তু কাবির অনেকগুলো শর্ত জুড়ে দেয়। লাদাখে যেতে হলে জাহ্নবীকে সেই শর্তগুলো মানতে হবে। কাবির জাহ্নবীকে বলে, ট্রিপে যাওয়ার পর কল করলে সাথে সাথে রিসিভ করতে হবে, তোমার সব ফ্রেন্ডের ফোন নাম্বার আমাকে দিতে হবে, এমনকি তোমার এবং তোমার ফ্রেন্ডদের সবার লাইভ লোকেশন আমার সাথে শেয়ার করতে হবে। আর কোনো অপশন না থাকায় জাহ্নবী কাবিরের শর্তগুলো মেনে নিতে রাজি হয়। কাবির চায় না জাহ্নবী কখনো কোনোরকম বিপদে পড়ুক, তাই সে জাহ্নবীর প্রতি এতটা স্ট্রিক্ট এবং পজিটিভ। জাহ্নবীও ভালোভাবেই জানে তার বাবা তাকে সবথেকে বেশি ভালোবাসে। শুধু কাবির নয়, কাবিরের স্ত্রী অর্থাৎ জাহ্নবীর মা জ্যোতিও জাহ্নবীকে অনেক ভালোবাসে। মা বাবা এবং ছোট ভাইকে নিয়ে অনেক হ্যাপি ফ্যামিলি জাহ্নবীর। যাই হোক, জাহ্নবীকে ট্রিপে যাওয়ার পারমিশন দিলেও কাবির ফার্ম হাউসে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে না। প্ল্যান অনুযায়ী পরের দিন ওরা ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা হয়। মাঝ রাস্তায় ধ্রুবের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, তাই ওরা হাইওয়ের একটা রেস্টুরেন্টে দাঁড়ায়। কাবির ধ্রুবকে নিয়ে ওয়াশরুমে যায়। এই সময় ওয়াশরুমে বনরাজ নামের এক ব্যক্তি ছিল, সে তার মেয়ের সাথে ফোনে কথা বলছিল। যাই হোক, ওয়াশরুমের কাজ শেষে ওরা ওই রেস্টুরেন্টে নাস্তা করার সিদ্ধান্ত নেয়। কাবির সবার জন্য পরোটা অর্ডার করে, কিন্তু পরোটাগুলো প্রচুর অয়েলি হওয়ায় জাহ্নবী সেগুলো খেতে চায় না। কাবির বারবার বলার পরেও জাহ্নবী খেতে রাজি হয় না। জাহ্নবী বাদে বাকি সবাই পরোটা খেতে শুরু করে। এরপর কাবির একজন ওয়েটারকে ডেকে 2 কাপ চায়ের অর্ডার দেয়। ওয়েটার বলে, চা নিতে হলে আগে কাউন্টার থেকে টোকেন নিতে হবে। কাবির টোকেন নেওয়ার জন্য কাউন্টারে গিয়ে 500 টাকার নোট দিলে রিসেপশনিস্ট খুচরা টাকা দিতে বলে। কাবিরের কাছে কোনো খুচরা টাকা ছিল না, তাই সে ফিরে এসে জ্যোতির কাছে খুচরো টাকা চায়। এর মাঝে বনরাজ নামের সেই লোকটি কাউন্টার থেকে 3 কাপ চা নিয়ে 2 কাপ কাবিরকে দেয়। অপরিচিত একজন লোক এভাবে চা এনে দিবে, ব্যাপারটার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। কিন্তু যেহেতু লোকটা নিজে থেকেই উপকার করেছে, তাই কাবির কৃতজ্ঞতা জানানোর জন্য বনরাজকে তাদের টেবিলে জয়েন করতে বলে। বনরাজ জাহ্নবীর পাশের খালি চেয়ারে বসে পড়ে। জাহ্নবী পরোটা খেতে চাচ্ছে না দেখে বনরাজ বলে, ঠিক আছে, পরোটা খেতে না চাইলে আমার সাথে একটা লাড্ডু আছে, তুমি বরং সেটা খাও। জাহ্নবী লাড্ডুটা খেয়ে নেয়, কিন্তু লাড্ডু খাওয়ার সাথে সাথে জাহ্নবীর মধ্যে কিছুটা পরিবর্তন চলে আসে। হুট করে জাহ্নবী অনেক শান্ত হয়ে যায়। সে একটু বিস্ময় নিয়ে বনরাজের দিকে তাকায়। তখন বনরাজ জাহ্নবীকে বলে, খাবারের অপমান করতে নেই, পরোটা খেয়ে নাও। জাহ্নবী কোনো কথা না বলে চুপচাপ পরোটাটা খেতে শুরু করে। জাহ্নবীকে এভাবে বাধ্য মেয়ের মতো পরোটা খেতে দেখে কাবির এবং জ্যোতি অবাক হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি বনরাজ জাহ্নবীকে যে লাড্ডুটা দিয়েছে সেটা কোনো সাধারণ লাড্ডু ছিল না। এই লাড্ডুর মাধ্যমে বনরাজ
জাহ্নবীর ওপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। তাই লাড্ডুটা খাওয়ার পর থেকেই জাহ্নবী ভানরাজের কন্ট্রোলে চলে এসেছে। এই কারণেই সে ভানরাজের কথা অমান্য করতে পারেনি। খাওয়া শেষ করে জাহ্নবী কাবিরকে বলে, বাবা চলো এখন আমরা যাই। এরপর জাহ্নবী যখন গাড়িতে উঠে পড়ে তখন ভানরাজ গাড়ির জানালা দিয়ে জাহ্নবীকে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে বলে ফার্ম হাউসে পৌঁছানোর সাথে সাথে এটা খেয়ে নেবে। এরপর ফার্ম হাউসে পৌঁছানোর পর সবাই গাড়ি থেকে নেমে গেলেও জাহ্নবী নিচে নামে না। সে গাড়িতে বসেই ভানরাজের দেওয়া বিস্কুট খেয়ে নেয়। এরপর ফার্ম হাউসের ভেতরে যায়। ফার্ম হাউসের ভেতরে একটা সুইমিং পুল ছিল। ওরা সবাই মিলে সুইমিং পুলে অনেক আনন্দ করে। কিছুক্ষণ পর জ্যোতি সুইমিং পুল থেকে উঠে পড়ে। জ্যোতির ফোনটা পানিতে পড়ে গিয়েছিল, তাই সে ফোনটা শুকনো চালের কৌটায় রেখে দেয়। এটা আসলে একটা হোম রেমেডি। অনেকে মনে করে ফোন পানিতে পড়ে গেলে শুকনো চালের মধ্যে রেখে দিলে চাল ফোনের পানি শোষণ করে নেয়। যাই হোক, ফোন রেখে দিয়ে জ্যোতি বেলকুনিতে চলে যায়। তখন সে খেয়াল করে ফার্ম হাউসের গেটের বাইরে ভানরাজ দাঁড়িয়ে আছে। ভানরাজকে এভাবে দেখে জ্যোতি প্রচুর অবাক হয়ে যায়। সে কাবিরকে ব্যাপারটা জানায়। কাবির সুইমিং পুল থেকে ওঠার আগেই ভানরাজ ফার্ম হাউসের ভেতরে চলে আসে। জাহ্নবী কাবিরকে বলে উনি আমাকে অনেক রিকোয়েস্ট করে বলেছে তাকে যেন ভেতরে আসতে দেই, তাই আমি তাকে বাড়ির ভেতরে নিয়ে এসেছি। ভানরাজ কাবিরকে বলে, হঠাৎ আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছে, আমার মেয়েকে ইমার্জেন্সি কল করতে হবে। আপনাদের ফার্ম হাউসের পাশ দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ আপনার ওয়াইফকে দেখতে পেলাম, তাই ফোন চার্জ করতে এখানেই চলে এলাম। ফোন চার্জ হলেই চলে যাব। কাবির ভানরাজকে একটা চার্জার দেয় এবং ফোন চার্জ না হওয়া পর্যন্ত ল্যান্ডলাইন ইউজ করতে বলে। একটা অপরিচিত লোক এভাবে বাড়ি পর্যন্ত চলে আসায় জ্যোতি প্রচুর বিরক্ত হয়। জ্যোতি জাহ্নবীকে বলে ভেজা কাপড় চেঞ্জ করে ফেলতে, কিন্তু জাহ্নবী চেঞ্জ করতে না গিয়ে ভানরাজের কাছে যেতে শুরু করে। তখন ভানরাজ জাহ্নবীকে চেঞ্জ করে আসতে বলে। সাথে সাথে জাহ্নবী বাধ্য মেয়ের মতো চেঞ্জ করতে চলে যায়। কিছুক্ষণ পর জাহ্নবী ফিরে আসলে ভানরাজ জাহ্নবীর সাথে গল্প করতে শুরু করে। সে জাহ্নবীর কাছ থেকে তার সমস্ত ডিটেলস শুনে নেয়। জাহ্নবী একদম ফ্রিভাবে ভানরাজের সাথে সব কিছু শেয়ার করতে শুরু করে। লাইফস্টাইল, ফ্রেন্ড সার্কেল, লাদাখ ট্রিপ সব কিছুর ব্যাপারেই বলে। এমনকি জাহ্নবী তার বয়ফ্রেন্ডের ব্যাপারেও ভানরাজকে জানায়। জাহ্নবী বলে, আমার বাবা মা আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে জানে, এটা নিয়ে তাদের কোনো আপত্তি নেই, বরং তারাই আমাকে শিখিয়েছে জীবনের ছোট বড় সব সিদ্ধান্ত নিজেকেই নেওয়া উচিত। ভানরাজ বলে, আরে বাহ, তোমার বাবা মা তো তোমাকে ভালোই ফ্রিডম দিয়েছে, বয়ফ্রেন্ডের ব্যাপারে সম্মতি দিয়েছে, আবার বন্ধুদের সাথে লাদাখ যাওয়ার পারমিশনও দিয়েছে, কিন্তু তুমি লাদাখ যেতে পারবে না। জাহ্নবী অবাক হয়ে বলে, কেন? ভানরাজ বলে, কারণ তোমাকে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে সারা জীবনের জন্য। ভানরাজের কথা শুনে জাহ্নবী হতবাক হয়ে যায়। ভানরাজ বলে, ওকে বলো, আমার বাড়িতে থাকলে অনেক আনন্দে থাকবে তুমি। জাহ্নবী মন থেকে ওকে বলতে চাচ্ছিল না, কিন্তু ভানরাজ অনেকটা জোর করে জাহ্নবীকে দিয়ে ওকে বলানোর চেষ্টা করছিল। ওরা যখন কথা বলছিল তখন ধ্রুব বল নিয়ে খেলছিল। জাহ্নবী ওকে বলতেই যাবে তখনই ধ্রুব বলটা জাহ্নবীর দিকে ছুঁড়ে মারে। এতে ভানরাজ প্রচুর বিরক্ত হয়। ধ্রুব বারবার জাহ্নবীকে তার সাথে খেলা করার জন্য ডাকতে থাকে। বিরক্ত হয়ে ভানরাজ জাহ্নবীকে বলে, যাও, তোমার ভাইয়ের সাথে এমনভাবে খেলো যেন আর কখনো সে তোমার সাথে খেলার আবদার না করে। ভানরাজের কথা মতো জাহ্নবী ধ্রুবকে সাথে নিয়ে বাইরে খেলতে চায়। কিছুক্ষণ পর বাইরে থেকে ধ্রুবর চিৎকারের আওয়াজ আসতে শুরু করে। চিৎকার শুনে জ্যোতি বাইরে তাকিয়ে দেখে জাহ্নবী ধ্রুবকে দোলনায় বসিয়ে খুব দ্রুত গতিতে দোল দিচ্ছে। জ্যোতি দ্রুত বাইরে ছুটে গিয়ে জাহ্নবীকে থামতে বলে, কিন্তু জাহ্নবী কিছুতেই থামে না, বরং সে গতি বাড়াতেই থাকে। এসব দেখে কাবিরও ছুটে আসে, কিন্তু সেও জাহ্নবীকে থামাতে পারে না। কিন্তু ভানরাজ যখন জাহ্নবীকে থামতে বলে, সাথে সাথে জাহ্নবী থেমে যায়। জাহ্নবী রিয়েলাইজ করতে পারে যে ধ্রুবের সাথে অনেক অন্যায় করেছে, তাই সে ধ্রুবের কাছে ক্ষমা চাইতে শুরু করে। জ্যোতি জাহ্নবীর উপর রাগ করে ধ্রুবকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। কাবিরও জাহ্নবীর উপর অনেক ক্ষুব্ধ হয়। জাহ্নবী বুঝতে পারছিল না কি হচ্ছে তার সাথে, কেন সে নিজের অজান্তেই ভানরাজের সব কথা মেনে নিচ্ছে। জাহ্নবী ধীরে ধীরে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলতে শুরু করেছে। হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হয়। দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, কিন্তু ভানরাজ যাওয়ার কোনো নাম নেয় না। সন্ধ্যাবেলা কাবির পরিবারের সবাইকে নিয়ে নাস্তা করতে বসে। ভানরাজও ওদেরকে জয়েন করে। কাবির এবং জ্যোতি জাহ্নবীর বিহেভিয়ার নিয়ে ডিসকাস করতে শুরু করলে ভানরাজ ওদের কথার মাঝখানে কথা বলে। কাবির ভানরাজকে থামিয়ে দিয়ে বলে, আপনি একটু চুপ থাকুন, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি আমাদের পরিবারের ব্যাপারে কতটুকু জানেন? ভানরাজ বলে, আমি সবকিছুই জানি, জাহ্নবীর বয়ফ্রেন্ড আছে, আবার তার সাথে সে লাদাখ ট্রিপেও যাচ্ছে, সবই আমার জানা হয়ে গেছে। জ্যোতি অবাক হয়ে জাহ্নবীকে বলে, তুমি এই লোকটার সাথে এসব কথা ডিসকাস করেছো? জাহ্নবী বলে, উনি আমাকে জিজ্ঞেস করেছে তাই বলেছি। এরপর জাহ্নবী বলে, আমি জানি না কেন উনি আমাকে যা করতে বলে আমার সেটাই করতে ইচ্ছে করে। তখন ভানরাজ বলে, জাহ্নবী ঠিকই বলছে, দাঁড়াও তোমাদেরকে ডেমো দেখাচ্ছি। ভানরাজ জাহ্নবীকে বলে, তোমার বয়ফ্রেন্ডকে কল করে বলো তুমি তার সাথে লাদাখ ট্রিপে যেতে পারবে না এবং এখনই তার সাথে ব্রেকআপ করে দাও। সাথে সাথে জাহ্নবী তার বয়ফ্রেন্ডকে কল করে ব্রেকআপ করে দেয়। এরপর ভানরাজ কল কেটে দিয়ে নাম্বার ব্লক করে দিতে বলে। জাহ্নবী ভানরাজের কথা মতো তাই করে।
জাহ্নবীকে এভাবে বানরাজের সব কথা মেনে নিতে দেখে কাবির এবং জ্যোতি দুজনই প্রচুর অবাক হয়ে যায়। জ্যোতি জাহ্নবীকে জিজ্ঞেস করে, তুমি এরকম অদ্ভুত আচরণ করছো কেন? তুমি ঠিক আছো তো? তখন বানরাজ জাহ্নবীকে বলে, তোমার মাকে বলো তুমি ঠিক আছো। জাহ্নবী বানরাজের কথা মতো বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। এবার কাবির আর চুপ করে থাকতে পারে না, সে বানরাজকে চলে যেতে বলে। বানরাজ বলে, আমি তো কোথাও যাব না, আমি এখানেই থাকবো। কাবির বলে, দেখুন এটা মজা করার সময় নয়, প্লিজ আপনি চলে যান। বানরাজ বলে, আমি কোনো মজা করছি না, যতক্ষণ পর্যন্ত এখানে আমার কাজ শেষ হচ্ছে না আমি এখান থেকে যাচ্ছি না। এবার কাবির প্রচুর রেগে যায় এবং বানরাজের হাত ধরে টেনে বের করে দেওয়ার চেষ্টা করে। তখন বানরাজ জাহ্নবীকে বলে, তোমার বাবাকে থামতে বলো। বানরাজের কথা মতো জাহ্নবী উঠে এসে কাবিরকে বাধা দিয়ে বলে, বানরাজ আঙ্কেল এখানেই থাকবে। কাবির জাহ্নবীকে সরে যেতে বললে জাহ্নবী উল্টো কাবিরকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং চিৎকার করে বলে, আঙ্কেল কোথাও যাবে না। যদি অবাক হয়ে জাহ্নবীকে জিজ্ঞেস করে, তুমি কেন এমন করছো? জাহ্নবী বলে, আঙ্কেল করতে বলেছে তাই। যদি বলে সে যা বলবে তোমাকে সেটাই করার কোনো প্রয়োজন নেই। তখন বানরাজ বলে, অবশ্যই প্রয়োজন আছে। সাথে সাথে জাহ্নবীও বলে, হ্যাঁ প্রয়োজন আছে। জাহ্নবীর কথা শুনে কাবির হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে বানরাজ জাহ্নবীর সাথে কিছু একটা করেছে। কাবির বানরাজের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার মেয়ের সাথে কি করেছ? বানরাজ বলে, বশীকরণ করেছি। তোমাদের আদরের মেয়ে এখন আমার হাতের পুতুল। এরপর বানরাজ জাহ্নবীকে সোফায় বসতে বলে। জাহ্নবী বসে পড়ে। এরপর আবার উঠে দাঁড়াতে বলে, জাহ্নবী উঠে দাঁড়ায়। এভাবে বানরাজ বারবার নিজের হাতের ইশারায় জাহ্নবীকে ওঠা বসা করাতেই থাকে। এরপর বানরাজ জাহ্নবীকে বলে, ছোট বাচ্চাদের মতো কান্না করো। জাহ্নবী কাঁদতে শুরু করে। বানরাজ বলে, চিৎকার করে কাঁদো। জাহ্নবী চিৎকার করে কাঁদতে শুরু করে। এসব দেখে ভয়ে জ্যোতিও কাঁদতে শুরু করে। তখন বানরাজ জাহ্নবীকে থামিয়ে দিয়ে বলে, এখন তুমি দৌড় দিয়ে সুইমিং পুলে গিয়ে লাফ দেবে। এরপর পানির নিচে নিঃশ্বাস বন্ধ করে বসে থাকবে। যতক্ষণ পর্যন্ত না আমি বলবো ততক্ষণে উঠবে না। বানরাজের কমান্ড পাওয়ার সাথে সাথে জাহ্নবী সুইমিং পুলের দিকে ছুটতে শুরু করে। তখন কাবির জাহ্নবীকে ধরে ফেলে। জাহ্নবী নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে শুরু করে। জাহ্নবীর মতো ছোট্ট একটা কিশোরীকে আটকে রাখা কাবিরের জন্য প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল। কাবির চিৎকার করে বানরাজকে জিজ্ঞেস করে, কেন এসব করছিস তুই? বানরাজ বলে, তুই নয়, সম্মান দিয়ে বলো কেন এসব করছেন স্যার। কাবির সেভাবেই বলে। তখন বানরাজ জাহ্নবীকে থামায়। যদি বানরাজকে জিজ্ঞেস করে, কি চান আপনি আমাদের কাছে? বানরাজ বলে, এই তো লাইনে এসেছেন, বলছি, তবে এর আগে আপনাদের সবার ফোনগুলো আমার সামনে রাখুন। ফোনগুলো সামনে রাখার পর বানরাজ জাহ্নবীকে ফোনগুলো ভেঙে ফেলতে বলে এবং ল্যান্ডলাইনের কানেকশনও কেটে দিতে বলে। জাহ্নবী বানরাজের কথা মতো ফোনগুলো ভেঙে ফেলে এবং ল্যান্ডলাইনের কানেকশন কেটে দেয়। এরপর বানরাজ জাহ্নবীকে কিচেন থেকে চা পাতার প্যাকেট নিয়ে আসতে বলে। চা পাতার স্মেল জাহ্নবীর একদম পছন্দ না, তাই বানরাজ জাহ্নবীকে শুকনো চা পাতা খেতে বলে। জাহ্নবী চা পাতা খেতে শুরু করে। যদি জাহ্নবীর হাত থেকে সেগুলো ফেলে দেয়। জাহ্নবী সেই পড়ে যাওয়া চা পাতাগুলো তুলে নিয়ে খেতে শুরু করে। তখন বানরাজ বলে, যেটা পড়ে গেছে সেটা আবার খাওয়ার দরকার নেই, প্যাকেটে আরও আছে সেগুলো খাও। জাহ্নবী চা পাতার প্যাকেটটা নিয়ে একসাথে অনেকগুলো চা পাতা মুখে ঢেলে খেতে শুরু করে। শুকনো চা পাতা খেতে জাহ্নবীর অনেক কষ্ট হচ্ছিল, তারপরও সে জোর করে সেগুলো খায়। কাবির জাহ্নবীকে থামানোর অনেক চেষ্টা করে। তখন বানরাজ জাহ্নবীকে বলে, যাও তোমার বাবার গালে একটা থাপ্পড় মারো। সাথে সাথে জাহ্নবী কাবিরের গালে সহজরে একটা থাপ্পড় মারে। কাবির বুঝতে পারে জাহ্নবীর নিজের উপর কোনো কন্ট্রোল নেই। বানরাজ পুরোপুরিভাবে জাহ্নবীকে কন্ট্রোল করছে, তাই সে বানরাজের কাছে এসবের কারণ জানতে চায়। তখন বানরাজ জাহ্নবীকে পা টিপিয়ে দিতে বলে। জাহ্নবী নিচে বসে বানরাজের পা টিপতে শুরু করে। এরপর বানরাজ কাবির এবং জ্যোতিকে বলে, এবার আমি আসল কথায় আসি। আমি তোমাদের মেয়েকে আমার সাথে নিয়ে যেতে চাই। তোমরা সারা জীবনের জন্য জাহ্নবীকে আমার হাতে তুলে দাও। এ কথা শুনে জ্যোতি হাত জোর করে বলে, প্লিজ এমনটা করবেন না। যদিও জাহ্নবীর নিজের উপর কন্ট্রোল ছিল না, তারপরও সে বুঝতে পারছিল বানরাজ কী বলতে চাচ্ছে, তাই সে কাঁদতে শুরু করে। তখন বানরাজ বলে, তুমি কাঁদছো কেন? আজ তো তোমার অনেক আনন্দের দিন। তুমি তোমার বাবা মাকে দেখিয়ে দাও তুমি অনেক খুশি। জাহ্নবী তার বাবা মার দিকে তাকিয়ে স্মাইল করে। বানরাজ বলে, আমি চাইলে তোমাদেরকে না জানিয়ে জাহ্নবীকে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি তোমাদের পারমিশন নিয়ে তারপর ওকে নিয়ে যেতে চাই। আমি চাই তোমরা জাহ্নবীকে আমার হাতে তুলে দিয়ে বলবে, আমাদের মেয়েকে সারা জীবনের জন্য তোমার হাতে তুলে দিলাম। তাহলে জাহ্নবী সারা জীবন তোমাদেরকে ঘৃণা করবে। কাবির বলে, আমি কখনোই আমার মেয়েকে নিয়ে যেতে দেব না। বানরাজ বলে, আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। কেউ যখন আমার সামনে কাঁদে ছটফট করে আমার অনেক আনন্দ হয়। সবথেকে বেশি আনন্দ হয় কাউকে রক্তাক্ত হতে দেখলে। তোমরা এভাবে আমাকে বাধা দিতে থাকবে আর আমি আমার সীমা অতিক্রম করতে থাকব। এর মাঝে ধ্রুব নিচে নেমে আসে। হলরুমের এসব ঘটনা দেখে ধ্রুব অনেক ভয় পেয়ে যায়। এদিকে জাহ্নবী অনবরত বানরাজের পা টিপেই যাচ্ছিল। নিজের অজান্তে জাহ্নবী বানরাজের পায়ের একটা ক্ষতস্থানে আঘাত করে ফেলে। সাথে সাথে বানরাজ অনেক জোরে জাহ্নবীর বুকে একটা লাথি মারে।
এতে কাবির প্রচণ্ড রেগে গিয়ে ভানরাজকে মারতে শুরু করে। কাবিরকে সরাতে না পেরে ভানরাজ জাহ্নবীকে বলে, যাও তোমার ভাইয়ের মাথা ফাটিয়ে দাও। তখন জাহ্নবী ছুটে গিয়ে ধ্রুবের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে। এতে ধ্রুবের মাথা ফেটে যায়। ঠিক ওই মুহূর্তেই কলিং বেল বেজে ওঠে। ফার্ম হাউসের বাইরে পুলিশ এসেছে। ভেতর থেকে কোনো সারা শব্দ না পাওয়ায় পুলিশ নিজেরাই গেট খুলে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ভানরাজ ব্ল্যাকমেইল করে কাবির এবং পরিবারের সবাইকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আহত ধ্রুবকে বেডরুমে লুকিয়ে রেখে হলরুমের পরিবেশ স্বাভাবিক করে নেয়। এরপর কাবির এবং জ্যোতিকে সাথে নিয়ে বসে লাউড মিউজিকে গান শুনতে শুরু করে, যাতে পুলিশ কোনোভাবেই সন্দেহ না করে যে বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটছে। পুলিশ বাড়ির ভেতরে ঢুকে ভানরাজের পরিচয় জানতে চাইলে কাবির বলে সে আমার বন্ধু। এরপর পুলিশ জানায় জ্যোতির ফোন থেকে পুলিশ হেল্পলাইনে মিস কল পেয়েছিল, কিন্তু বারবার কল ব্যাক করার পরও কেউ কল রিসিভ করেনি। তাই পুলিশ লোকেশন ট্রেস করে ফার্ম হাউসে চলে এসেছে। তখন জ্যোতি বলে, আমার ছেলে কল করেছিল, হয়তো আমি ফোন নিয়ে আসছি। একথা বলে জ্যোতি কিচেনে চলে যায়। এখানে আমরা দেখতে পাই জাহ্নবী একটা গ্যাস সিলিন্ডারের ওপর বসে আছে। জাহ্নবীর হাতে দিয়াশলাই। সিলিন্ডার থেকে অনবরত গ্যাস লিক করছে। দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিলেই চোখের পলকে শেষ হয়ে যাবে সবকিছু। মূলত ভানরাজ জাহ্নবীকে কমান্ড দিয়ে রেখেছে, কাবির কিংবা জ্যোতি যদি পুলিশের সামনে কোনো কিছু বলে দেয় তাহলে জাহ্নবী আগুন জ্বালিয়ে সিলিন্ডার ব্লাস্ট করবে। আর এ কারণেই কাবির পুলিশের সামনে সত্যিটা না বলে উল্টো ভানরাজকে নিজের বন্ধু হিসেবে পরিচয় দিচ্ছে। জ্যোতি চালের কৌটায় রাখা ফোনটা বের করে দিয়ে পুলিশকে দেখিয়ে বলে, আমার ছেলে ফোন সাইলেন্ট মোড করে লুকিয়ে রেখেছিল, তাই বুঝতে পারেনি। পুলিশ ওয়ার্নিং দিয়ে বলে, আপনার ছেলেকে বলে দিবেন এরপর থেকে যেন এভাবে ফেক কল না করে। এমনটা করতে থাকলে যেদিন সত্যি সত্যি বিপদে পড়বেন সেদিন আর আমাদেরকে পাবেন না। একথা বলে পুলিশ চলে যায়। পুলিশ চলে যাওয়ার সাথে সাথে জ্যোতি ভানরাজকে রিকোয়েস্ট করে যেন সে জাহ্নবীকে সিলিন্ডারের ওপর থেকে নেমে আসতে বলে। তখন ভানরাজ ইশারায় জ্যোতিকে তার ফোনটা ভেঙে ফেলতে বলে। সাথে সাথে জ্যোতি ফোনটা ভেঙে ফেলে। এরপর ভানরাজ জাহ্নবীকে নেমে আসতে বলে। এদিকে ধ্রুবের মাথা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছিল। কাবির ধ্রুবকে হসপিটালে নিয়ে যাওয়ার পারমিশন চায়। স্বাভাবিকভাবেই ভানরাজ রাজি হয় না। কাবির বলে, তুমি আমার কাছে যা যা চাইবে আমি সব কিছুই তোমাকে দেব, প্রয়োজন হলে এই বাড়িটাও তোমার নামে লিখে দিব, তবু আমাদেরকে ছেড়ে দাও। তখন ভানরাজ বলে, ঠিক আছে, তোমাদের মূল্যবান যা কিছু আছে সব নিয়ে এসো। কাবির একটা ব্যাগে করে টাকা পয়সা, জুয়েলারি সহ সমস্ত মূল্যবান জিনিসপত্র ভানরাজের হাতে তুলে দেয়। ভানরাজ ব্যাগটা নিয়ে বাড়ির বাইরে চলে যায়। সাথে সাথে কাবির গেট বন্ধ করে দিয়ে জাহ্নবীর কাছে যায়, কিন্তু জাহ্নবী একেবারে পাথর হয়ে গেছে। সে নড়াচড়া, এমনকি কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কাবির বুঝতে পারে ভানরাজের কমান্ড ছাড়া জাহ্নবী নড়াচড়াও করতে পারবে না। তাই সে ভানরাজকে থামানোর জন্য দ্রুত বাইরে যায়, কিন্তু দরজা খোলার সাথে সাথে দেখতে পায় ভানরাজ ব্যাগের ভেতরে থাকা সমস্ত মূল্যবান সম্পদ জ্বালিয়ে দিচ্ছে। ভানরাজ বলে, তুমি কি ভেবেছিলে ধন সম্পদ দিয়ে আমাকে কিনে নেবে? ধন সম্পদ হচ্ছে সাধারণ মানুষের দুর্বলতা। আমি কোনো সাধারণ মানুষ নই, তাই এইসব তুচ্ছ জিনিসের প্রতি আমার কোনো দুর্বলতা নেই। এরপর ভানরাজ আবারও বাড়ির ভেতরে ঢুকে পড়ে আর জাহ্নবীর কাছে গিয়ে বলে, তোমার মায়ের ফোন কিচেনে ছিল, এটা তুমি জানতে, তারপরেও আমাকে জানাওনি কেন? এটা তো অপরাধ করে ফেলেছ, তাই তোমাকে শাস্তি পেতে হবে। তুমি নিজের গালে জোরে জোরে থাপ্পড় মারো। ভানরাজের কথা মতো জাহ্নবী নিজের গালে থাপ্পড় মারতে শুরু করে। এক পর্যায়ে জাহ্নবীর মুখ থেকে রক্ত ঝরতে শুরু করে। ভানরাজ তবুও থামতে দেয় না জাহ্নবীকে। এভাবে অনেকক্ষণ চলতেই থাকে। এরপর ভানরাজ বলে, আমি বোর হয়ে যাচ্ছি, চলো পার্টি করি। ভানরাজ নিজের ফোন জাহ্নবীর কাছে দিয়ে ব্লুটুথ স্পিকারে গান ছেড়ে দিয়ে ড্যান্স করতে বলে। জাহ্নবী ভানরাজের কথা মতো নাচতে শুরু করে। এভাবে ঘন্টার পর ঘন্টা ভানরাজ জাহ্নবীকে নাচাতেই থাকে। নাচতে নাচতে জাহ্নবী প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু ভানরাজ থামতে না বলায় সে থামতে পারছিল না। দীর্ঘ সময় এভাবে চলতে চলতে ব্লুটুথ স্পিকারটাই নষ্ট হয়ে যায়। তখন জাহ্নবী ড্যান্স থামিয়ে দেয়। এতক্ষণ ধরে ননস্টপ ড্যান্স করার কারণে জাহ্নবী এতটাই হ্যাপি উঠেছিল যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। জ্যোতি এক গ্লাস পানি নিয়ে এসে জাহ্নবীকে খেতে দেয়, কিন্তু ভানরাজ জাহ্নবীকে পানিটা ফেলে দিতে বলে। জাহ্নবী পানিটা ফেলে দেয়। জ্যোতি ভানরাজকে রিকোয়েস্ট করে যেন জাহ্নবীকে একটু পানি খেতে দেয়। তখন ভানরাজ বলে, এত কথা না বলে আপনি আপনার ছেলের কাছে গিয়ে তার খেয়াল রাখুন। জাহ্নবীকে কখন পানি খেতে দিতে হবে সেটা আমি বুঝবো। জ্যোতি চলে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তখন ভানরাজ জাহ্নবীকে বলে, কিচেন থেকে একটা ছুরি নিয়ে এসো, আমি 1 থেকে 10 গুনব। এর মধ্যে যদি তোমার মা এখান থেকে না চলে যায় তবে ছুরি দিয়ে তার গলা কেটে তাকে হত্যা করবে। জাহ্নবী ছুরি নিয়ে তার মায়ের সামনে এসে দাঁড়ায় আর ভানরাজ কাউন্ট করতে শুরু করে। বাধ্য হয়ে জ্যোতি উপরে চলে যায়। এরপর ভানরাজ বলে, আমি এখন ঘুমাবো, কেউ যদি আমাকে ডিস্টার্ব করে তাহলে তোমার হাতের ছুরি দিয়ে তাকে হত্যা করবে। ভানরাজের কথা মতো জাহ্নবী সেখানে দাঁড়িয়ে পাহারা দিতে শুরু করে।
জ্যোতি যখন কাবিরের কাছে গিয়ে জানায় বনরাজ ঘুমিয়ে পড়েছে, তখন কাবির নিঃশব্দে হলরুমে যায়। জাহ্নবী তখনও ছুরি হাতে দাঁড়িয়েই আছে। কাবির এগিয়ে আসলে জাহ্নবী কাবিরকে আসতে নিষেধ করে, কিন্তু তবুও কাবির ধীর পায়ে এগুতেই থাকে। ওই সময় হঠাৎ জাহ্নবী যেখানে দাঁড়িয়েছিল সেখানেই প্রস্রাব করে ফেলে। এটা দেখে কাবির প্রচুর ভেঙে পড়ে। কাবির বুঝতে পারে বনরাজ জাহ্নবীকে এমনভাবে বশীকরণ করেছে যে জাহ্নবী বনরাজের কমান্ড ছাড়া ওয়াশরুমেও যেতে পারবে না। মেয়ের এই অবস্থা দেখে কাবিরের আর সামনে এগিয়ে যাওয়ার শক্তি হয় না, তাই সে রুমে ফিরে যায়। ব্যাপারটা জ্যোতিকে জানালে জ্যোতি দ্রুত নিচে নেমে আসে। এর মাঝে বনরাজেরও ঘুম ভেঙে যায়। বনরাজ জ্যোতিকে জাহ্নবীর কাপড় চেঞ্জ করে দিতে বলে। জ্যোতি জাহ্নবীকে ওয়াশরুমে নিয়ে যেতে চায়, কিন্তু বনরাজ রাজি হয় না। বনরাজ বলে জাহ্নবী আমার চোখের সামনেই থাকবে, যা করার এখানেই করতে হবে। জ্যোতি তবুও রিকোয়েস্ট করে যেন জাহ্নবীকে ওয়াশরুমে নিয়ে যেতে দেয়। তখন বনরাজ জাহ্নবীকে সেখানেই প্যান্ট খুলে ফেলতে বলে। সাথে সাথে জাহ্নবী বনরাজের সামনেই প্যান্ট খুলে ফেলে। জ্যোতি ছুটে এসে জাহ্নবীকে আড়াল করে ধরে। এরপর একটা প্যান্ট নিয়ে এসে জাহ্নবীকে পরিয়ে দিতে চায়, কিন্তু জাহ্নবী প্যান্ট পরতে রাজি হয় না। এরপর বনরাজ পরতে বললে তারপর জাহ্নবী প্যান্টটা পরে নেয়। বনরাজের ব্ল্যাক ম্যাজিক জাহ্নবীর উপর এতটাই প্রভাব ফেলেছিল যে জাহ্নবী বনরাজের কমান্ড ছাড়া নিজের লজ্জাও নিবারণ করতে পারছিল না। জ্যোতি আর কিছুতেই এসব সহ্য করতে পারছিল না। তাই জাহ্নবী প্যান্ট পরার সময় জ্যোতি জাহ্নবীর হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে বনরাজের উপর অ্যাটাক করে। বনরাজ নিজেকে প্রোটেক্ট করার জন্য জ্যোতির উপর পাল্টা অ্যাটাক করে। ওই সময় জ্যোতির হাত থেকে ছুরিটা নিচে পড়ে যায়। ছুরিটা যেন জাহ্নবী নিতে না পারে, তাই জ্যোতি পা দিয়ে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। এরপর জ্যোতি বনরাজকে মারতে শুরু করে, আর জাহ্নবী জ্যোতিকে মারার জন্য ছুরিটা খুঁজতে থাকে। এক পর্যায়ে ছুরিটা জাহ্নবী খুঁজে পায়। সে ছুরিটা নিয়ে জ্যোতিকে মারতেই যাবে, তখনই কাবির চলে আসে। কাবির জাহ্নবীকে শক্ত করে ধরে রাখে। ওই সময় জাহ্নবী ছুরি দিয়ে কাবিরের পায়ে আঘাত করে, তবুও কাবির জাহ্নবীকে ছেড়ে দেয় না। সে জাহ্নবীর হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে জাহ্নবীকে বেঁধে রাখে। এরপর সেও বনরাজকে মারতে শুরু করে। এক পর্যায়ে সে বনরাজের গলা চেপে ধরে বলে, আমার মেয়েকে ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত করে দে। কাবির এত শক্তভাবে বনরাজের গলায় চেপে ধরে রেখেছিল যে বনরাজের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ওই সময় নিজেকে বাঁচানোর জন্য বনরাজ জাহ্নবীকে ইউজ করে। সে জাহ্নবীকে হাসতে বলে, সাথে সাথে জাহ্নবী হাসতে শুরু করে। বনরাজ বলে, যতক্ষণ পর্যন্ত হাসতে হাসতে তোমার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত তুমি হাসতেই থাকবে। জাহ্নবী পাগলের মতো জোরে জোরে হাসতে থাকে। বাধ্য হয়ে কাবির বনরাজকে ছেড়ে দেয়। তখন বনরাজ কাবিরকে বলে, আমাকে মারতে চাইলে মারো, কিন্তু এখন যদি আমাকে মেরে ফেলো, আমার দেওয়া শেষ কমান্ড অনুযায়ী জাহ্নবী হাসতে হাসতেই মারা যাবে। বনরাজ জাহ্নবীকে বলে, তোমার বাবা চায় তুমি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাও, আবার আগের মতো স্বাভাবিকভাবে হাসো। তারা চায় আমি তোমাকে সারা জীবনের জন্য মুক্ত করে দেব। আমি তাদের সব ইচ্ছা পূরণ করব যদি তারা তোমাকে আমার সাথে যেতে দেয়। জ্যোতি এবং কাবির কিছুতেই রাজি হয় না। তখন বনরাজ বলে, তোমাদের ছেলে আহত অবস্থায় নিশ্চয়ই অনেক কষ্ট পাচ্ছে, আমি ওর কষ্টটা কমানোর ব্যবস্থা করি। এরপর বনরাজ জাহ্নবীর হাতের বাঁধন খুলে দিয়ে বলে, ছুরিটা নিয়ে তোমার ভাইকে হত্যা করে এসো, মরে গেলে তোমার ভাইয়ের আর কোনো কষ্ট হবে না। জাহ্নবী ছুরি হাতে নিয়ে ধ্রুবকে হত্যা করার জন্য ছুটে যায়। কাবির এবং জ্যোতিও জাহ্নবীর পেছনে ছুটে যায়। কাবির জাহ্নবীকে ধরে ফেলে। জাহ্নবী নিজেকে ছাড়িয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করতে থাকে। তখন রেগে গিয়ে জ্যোতি জাহ্নবীকে সজোরে কয়েকটা থাপ্পড় মারে। এতে জাহ্নবী কিছুটা শান্ত হয়। ওরা জাহ্নবীকে একটা স্টোর রুমে নিয়ে যায়। সেখানে জাহ্নবী কাঁদতে কাঁদতে বলে, আমি নিজেও জানি না কেন আমি এসব করছি, কেন আমি লোকটার সব কথা শুনছি। কাবির এবং জ্যোতি জাহ্নবীকে সান্ত্বনা দিয়ে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে জাহ্নবী আবারও অ্যাগ্রেসিভ হয়ে যায়। সে উঠে দাঁড়িয়ে কাবির এবং জ্যোতিকে স্টোর রুমে রেখে বাইরে থেকে দরজা লক করে দেয়। এরপর ধ্রুবকে মারার জন্য চলে যায়। ততক্ষণে ধ্রুব লুকিয়ে পড়েছিল। জাহ্নবী পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, কিন্তু ধ্রুবকে কোথাও খুঁজে পায় না। প্রচণ্ড রাগে সে ভাঙচুর করতে শুরু করে। তখন বনরাজ জাহ্নবীকে জানায় ধ্রুব হয়তো ছাদে আছে। জাহ্নবী ছাদের দিকে গেলে দেখতে পায় ছাদের দরজা বন্ধ। সে বুঝতে পারে ধ্রুব ছাদেই আছে, তাই সে ছাদের দরজা ভেঙে ছাদে চলে যায়। ধ্রুব নিজেকে বাঁচানোর জন্য মই বেয়ে পানির ট্যাঙ্কির উপর উঠে যায়। জাহ্নবী ও ধ্রুবের পিছে পিছে উঠে পড়ে। ধ্রুবকে বাঁচানোর জন্য কাবিরও উঠতে শুরু করে, কিন্তু জাহ্নবী কাবিরের হাতে ছুরি ঢুকিয়ে দেয়, যার কারণে কাবির নিচে পড়ে যায়। এরপর জাহ্নবী মইটা সরিয়ে ফেলে। এতে কাবির কিংবা জ্যোতি কেউই আর উপরে উঠতে পারবে না। নিচ থেকে চিৎকার করে করে ওরা জাহ্নবীকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত আর ধ্রুবকে বাঁচাতে পারে না। জাহ্নবী ধ্রুবকে নিচে ফেলে দেয়। জাহ্নবী বুঝতে পারছিল সে নিজের হাতে নিজের ভাইকে শেষ করে দিয়েছে, কিন্তু কালো জাদু তাকে এমনভাবে গ্রাস করে নিয়েছে যে সে নিজের ইমোশনটাও প্রকাশ করতে পারছে না। কাবির ধ্রুবের রক্তাক্ত নিথর দেহটার পাশে বসে কাঁদতে শুরু করে, আর জ্যোতি ছেলের শোকে একেবারে পাথর হয়ে যায়। সবাই ভেবে নিয়েছিল ধ্রুব আর বেঁচে নেই, কিন্তু হঠাৎ করে ধ্রুব একটু আওয়াজ করে। জ্যোতি এবং কাবির একটু আশার আলো দেখতে পায়।
এর মাঝে ভানরাজ চলে আসে। সে বলে এখনও সময় আছে, চাইলেই তোমরা তোমাদের ছেলেকে বাঁচাতে পারবে। এক সন্তানকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে কাবির অন্য সন্তানকে বলি দিতে রাজি হয়ে যায়। কাবির ভানরাজকে বলে দেয়, যাও জাহ্নবীকে নিয়ে যাও। কিন্তু এতেও ভানরাজ সন্তুষ্ট হয় না। সে জ্যোতি এবং কাবির দুজনকেই একসাথে বলতে বলে, আমরা আমাদের মেয়ে জাহ্নবীকে ভানরাজ নামক দেবতার কাছে সারা জীবনের জন্য অর্পণ করছি। বাধ্য হয়ে জ্যোতি এবং কাবির দুজনই ভানরাজের কথা মতো প্রতিজ্ঞা করে। জাহ্নবী বুঝতে পারছিল তার সাথে কি হচ্ছে। সারা জীবনের জন্য পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছে সে, কিন্তু সবকিছু বুঝেও কোনো প্রতিবাদ করতে পারে না জাহ্নবী। যেখানে ভানরাজের অনুমতি ছাড়া শ্বাস নেওয়ারও ক্ষমতা নেই তার, সেখানে প্রতিবাদ করা তো অকল্পনীয়। ভানরাজ জাহ্নবীকে নিয়ে চলে যাওয়ার পর কাবির জ্যোতি এবং ধ্রুবকে গাড়িতে তুলে দিয়ে হসপিটালে পাঠিয়ে দেয়। এরপর কাবির ফার্ম হাউসের ভেতরে গিয়ে নিজের হাতে ব্যান্ডেজ বেঁধে নেয়। এরপর সাইকেল চালিয়ে তার এক বন্ধুর বাড়িতে যায়। এরপর তার ফোন নিয়ে ভানরাজের লোকেশন ট্রেস করে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জ্যোতি যখন ভানরাজের উপর অ্যাটাক করেছিল সে সময় কাবির ভানরাজের ফোনটা নিয়ে লাইভ লোকেশন অন করে তার বন্ধুর ফোনে শেয়ার করে নিয়েছিল। তাই সে খুব সহজেই ভানরাজের লোকেশন ট্রেস করতে পারে। কাবির তার বন্ধুর বাইক নিয়ে লোকেশন ফলো করে এগুতে শুরু করে। অন্যদিকে ভানরাজ জাহ্নবীকে নিয়ে লোকালয় থেকে দূরে একটা জঙ্গলে নিয়ে যায়। গহীন জঙ্গলের ভেতর একটা ভুতুরে বাড়ি। বাড়ির ভেতরের দৃশ্য ছিল গায়ে কাটা দেওয়ার মতো। বাড়ির ভেতরে জাহ্নবীর মতো আরও অসংখ্য মেয়ে ছিল। এরা সবাই ভানরাজের হাতের পুতুল। জাহ্নবীর মতো এদের সবাইকে ভানরাজ বশীকরণ করেছে। ভানরাজ যা বলে এরা শুধু সেটাই করে। এখানে একটা মেয়েকে ভানরাজ গাছের উপরে উঠে দোল খেতে বলে লোকালয়ে চলে গিয়েছিল। সেই থেকে মেয়েটা অনবরত গাছের উপর বসে দুলিয়ে যাচ্ছে। ভানরাজ নেমে আসতে বলার পর মেয়েটা গাছ থেকে নেমে আসে। এভাবে প্রত্যেকটা মেয়ে ভানরাজের কথা মতো কাজ করতে থাকায় শারীরিকভাবেও ভয়ানক অসুস্থ হয়ে পড়েছে। অনেকে তো সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারে না। ভানরাজ শুধু জাহ্নবীর পরিবারের সাথে এমন নিষ্ঠুর আচরণ করেনি, বরং আরও অসংখ্য পরিবার ভানরাজের হিংস্রতার শিকার হয়েছে। ওই বাড়িতে পৌঁছানোর পর ভানরাজ সব মেয়েদের একত্রিত করে বলে, তোমরা তৈরি হয়ে নাও, সময় হয়ে গেছে। আজ তোমাদের সবাইকে মুক্ত করে দেব আমি। ভানরাজ সাধারণ পোশাক চেঞ্জ করে তান্ত্রিকের পোশাক পরিধান করে। ভানরাজের আদেশ অনুযায়ী কিছু মেয়ে রক্ত দিয়ে ভানরাজের পা ধুয়ে দিয়ে তাকে এক ভয়ানক রূপে সাজিয়ে তোলে। আর বাকি মেয়েরা ভানরাজের আদেশেই একটা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে। ওই অগ্নিকুণ্ডের সামনে আছে শয়তানের একটা বিশাল মূর্তি। ভানরাজ ওই শয়তানের মূর্তির সামনে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে আর সমস্ত মেয়েগুলোকে অগ্নিকুণ্ডের চারপাশে দাঁড় করিয়ে দেয়। সেখানে যতগুলো মেয়ে উপস্থিত ছিল ভানরাজের কাছে ঠিক ততগুলোই কালো রঙের পুতুল ছিল। মূলত এই পুতুলগুলোর মাধ্যমে ভানরাজ মেয়েগুলোর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। ভানরাজ সমস্ত মেয়েদের উদ্দেশ্য করে বলে, আমি এক একটা করে পুতুল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব, আর তোমরা এক পা করে অগ্নিকুণ্ডের কাছে এগোতে শুরু করবে। এরপর একটা লাল রঙের পুতুল দেখিয়ে বলে, সবশেষে যখন আমি এই লাল পুতুলটা নিক্ষেপ করব তোমরা সবাই একসাথে অগ্নিকুণ্ডে লাফ দেবে। এই অগ্নিকুণ্ডে লাফ দেওয়ার পর তোমরা চিরদিনের জন্য মুক্তি পাবে। মেয়েগুলো ভানরাজের সাথে সাথে চিৎকার করে তার কথায় সম্মতি জানায়। মূলত ভানরাজ একজন শয়তানের পূজারী। শয়তানের আরাধনা করে সে ব্ল্যাক ম্যাজিকের উপর দীক্ষা অর্জন করেছে। কিভাবে সে হাতের ইশারায় মানুষকে কন্ট্রোল করতে পারে সেটা তো আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। কিন্তু এত ক্ষমতা পেয়েও ভানরাজ সন্তুষ্ট নয়। আরও অধিক ক্ষমতার লোভে সে এই মেয়েগুলোকে শয়তানের উদ্দেশ্যে বলে দিচ্ছে। নিজের উদ্দেশ্য সফল করার জন্য সে ওই বিশাল অগ্নিকুণ্ডে এক এক করে কালো পুতুল নিক্ষেপ করতে শুরু করে। আর ভানরাজের আদেশ অনুযায়ী মেয়েগুলো এক পা করে অগ্নিকুণ্ডের দিকে এগোতে থাকে। এদিকে কাবির লোকেশন ট্রেস করে ভানরাজের বাড়ির সামনে চলে আসে। কিন্তু জঙ্গলের ভেতর লুকিয়ে ছিল কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ। এরাও ভানরাজের ব্ল্যাক ম্যাজিকের শিকার। তবে ভানরাজ এদেরকে বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখেছে। ওদের উপর অর্ডার ছিল অপরিচিত কেউ আসলেই তাদের উপর আক্রমণ করতে হবে। তাই কাবির যখনই বাড়ির কাছাকাছি চলে আসে তৃতীয় লিঙ্গের মানুষগুলো কাবিরের উপর ঝাঁপিয়ে পড়ে। হিংস্র হায়নার মতো তারা কাবিরকে খুবলে খাওয়ার চেষ্টা করছিল। কেউ কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিচ্ছিল, তো কেউ নখের আঁচড়ে শরীর ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। কাবির ওদের সাথে লড়াই করে ওদেরকে আহত করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ভেতরের ভয়ানক দৃশ্য দেখে কাবির স্তব্ধ হয়ে যায়। ওই সময় ভানরাজও কাবিরকে দেখে ফেলে। এর মাঝে দুজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি পেছন থেকে কাবিরের মাথায় আঘাত করে। ভানরাজ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরকে বলে কাবিরকে তার কাছে নিয়ে যেতে। ওরা কাবিরকে টেনে হেঁচড়ে ভানরাজের কাছে নিয়ে যায়। এরপর ভানরাজ কাবিরকে বলে, এখানে তুমি এসে অনেক বড় ভুল করে ফেলেছ। এখানে যতগুলো মেয়ে আছে তাদের সবাইকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কেউ যদি আমাকে সামান্য আঘাত করে তাহলে মেয়েরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাই আমার ক্ষতি করতে গেলে তুমি শেষ হয়ে যাবে। এরপর ভানরাজ বলে, আমি আসলে কোনো খারাপ মানুষ নই। আমি একটা মহান উদ্দেশ্যে এসব কিছু করছি। সৃষ্টিকর্তা সবকিছুই ভালোভাবে সৃষ্টি করেছেন, কিন্তু একটা ভুল করে ফেলেছেন।
তিনি প্রত্যেকটা মানুষকে নিজের ইচ্ছামতো চলার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। এটা আমার পছন্দ না, তাই আমি সৃষ্টিকর্তার সেই ভুলটা শুধরানোর জন্য কাজ করে যাচ্ছি। আজ এই মেয়েগুলো যখন অগ্নিকুণ্ডে লাফ দিয়ে আমার যজ্ঞ সম্পন্ন করবে, আমি এতটা ক্ষমতাধর হয়ে যাব যে কাউকে বশীকরণ করার জন্য আমার লাড্ডু কিংবা অন্য কোনো জিনিস দিয়ে ব্ল্যাক ম্যাজিক করার প্রয়োজন হবে না। আজকের পর থেকে আমি চোখের ইশারায় সবাইকে কন্ট্রোল করতে পারবো। পুরো দুনিয়া আমার কথা মতো চলবে। এসব বলে ভানরাজ চিৎকার করে হাসতে শুরু করে। এরপর সে আবারও বাকি পুতুলগুলো এক এক করে অগ্নিকুণ্ডে ফেলতে শুরু করে। সব কালো পুতুল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা শেষ। মেয়েগুলো সবাই এক পা অগ্নিকুণ্ডের দিকে এগিয়ে দিয়েছে। এবার লাল পুতুলটা ফেললেই সবাই লাফ দেবে দাউ দাউ করে চলতে থাকা ভয়ানক অগ্নিকুণ্ডে। ভানরাজ লাল পুতুলটা হাতে তুলে নেয়। ভানরাজের পায়ের কাছেই আর একটা ছোট্ট অগ্নিকুণ্ড ছিল, সেখানেও আগুন জ্বলছিল। ভানরাজ যখন তার হাতের লাল পুতুলটা বড় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে কাবির ছোট অগ্নিকুণ্ড থেকে একটা জ্বলন্ত কাঠ নিয়ে ভানরাজের পায়ে চেপে ধরে। হঠাৎ পায়ে আগুন লেগে যাওয়ায় ভানরাজের হাত থেকে পুতুলটা পড়ে যায়। সাথে সাথে কাবির সেটা ধরে ফেলে। পুতুলটা নেওয়ার জন্য ভানরাজ যখন নিচের দিকে ঝুঁকে, ঠিক সেই মুহূর্তে কাবির তার হাতের ছুরিটা বের করে ভানরাজের জিভ কেটে দেয়। পুরো ঘটনাটা 2 কিংবা 1 সেকেন্ডের মধ্যে ঘটে যায়। জিভ কেটে দেওয়ায় ভানরাজ যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। সে চিৎকার করে কিছু একটা বলতে চায়, কিন্তু মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না। কাবির ভানরাজের জিভটা ওই বিশাল অগ্নিকুণ্ডের ভেতর ছুঁড়ে মারে। যেহেতু ভানরাজ মেয়েগুলোকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিল যে কেউ তার ক্ষতি করতে আসলে যেন তাকে ছিন্নভিন্ন করে ফেলে, তাই ভানরাজ আহত হওয়ার সাথে সাথে মেয়েগুলো চিৎকার করতে করতে কাবিরের দিকে এগিয়ে আসে। একসাথে সবাই হামলে পড়ে কাবিরের উপর। ওই সময় কাবির তার পকেট থেকে একটা রেকর্ডার বের করে প্লে করে। ওই রেকর্ডারে ভানরাজের ভয়েস রেকর্ড করা ছিল। সেখানে ভানরাজ বলেছিল, তুমি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাও, আগের মতো স্বাভাবিকভাবে হাসো, আমি তোমাকে সারা জীবনের জন্য মুক্ত করে দেব। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভানরাজ যখন জানভিকে বলেছিল, তোমার বাবা চায় তুমি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাও, আগের মতো স্বাভাবিকভাবে হাসো, আর আমি তোমাকে সারা জীবনের জন্য মুক্ত করে দেব। ওই সময় কাবির ভানরাজের ভয়েস রেকর্ড করে নিয়েছিল। এরপর সেগুলো এডিট করে শুধু এইটুকু রেখে দিয়েছে। কাবির সেই অডিওটা প্লে করায় মেয়েগুলোর মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। মেয়েগুলো শুধুমাত্র ভানরাজের আদেশ মানত। অডিও প্লেয়ারে ভানরাজের কণ্ঠে বারবার তুমি স্বাভাবিক হয়ে যাও, তুমি স্বাভাবিকভাবে হাসো, এই কথাগুলো শুনে মেয়েরা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। মেয়েগুলোর উপর থেকে যখন কালো জাদুর প্রভাব সরে যায়, তারা কাঁদতে শুরু করে। তবে এই কান্না স্বাভাবিক কান্না। তাদের জীবনের বিভৎস দিনগুলোর কথা মনে করে কাঁদছিল তারা। অন্য সবার মতো জাহ্নবীও স্বাভাবিক হয়ে গেছে। কাবির জাহ্নবীকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। একটা ভয়ানক দুঃস্বপ্নের সমাপ্তি ঘটে। এরপর কাবির পুলিশ ইনফর্ম করলে পুলিশ বাকি মেয়েদের উদ্ধার করে। সেখানে মোট 108 জন মেয়ে ছিল। পুলিশ মেয়েগুলোকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়। অফিসার কাবিরকে জানায়, এই মেয়েদের মধ্যে কিছু মেয়ের পরিবার পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেন করেছিল। পুলিশ দীর্ঘদিন ধরে মেয়েগুলোকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু অনেক চেষ্টার পর খুঁজে না পেয়ে এক পর্যায়ে পুলিশ ভেবে নিয়েছিল এই মেয়েগুলো হয়তো কেউই আর জীবিত নেই। কিন্তু কাবিরের কারণে সেই মেয়েগুলো আজ তাদের পরিবারের কাছে ফিরে যেতে পেরেছে। তাই অফিসার কাবিরের প্রতি কৃতজ্ঞতা জানায়। কাবির বর্তমানে জাহ্নবীকে নিয়ে হসপিটালে আছে। এখানে আমরা জ্যোতি এবং ধ্রুবকেও দেখতে পাই। ধ্রুব এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তবে সে বেঁচে আছে। ফাইনালি কাবিরের পরিবারের উপর থেকে ভানরাজ নামক রাক্ষসের বিষাক্ত ছায়া সরে গেছে। এরপর 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই কাবির একটা মৃত ইঁদুর আর কিছু চা পাতা নিয়ে ফার্ম হাউসের আন্ডারগ্রাউন্ডের একটা অন্ধকার রুমে যাচ্ছে। এই রুমে আমরা ভানরাজকে দেখতে পাই। কাবির তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। ইঁদুর আর চা পাতা সে ভানরাজকে খেতে দেয়। একদিন এই ভানরাজই জাহ্নবীকে চা পাতা খেতে বাধ্য করেছিল। তাই কাবির দীর্ঘ সময় ধরে ভানরাজকে শুকনো চা পাতা আর মৃত ইঁদুর খেতে দিচ্ছে। কাবির ভানরাজকে বলে, তুই যে ক্ষমতার জন্য এত কিছু করার চেষ্টা করেছিস সেই ক্ষমতা মূল্যহীন। আসল ক্ষমতা তো থাকে একজন মায়ের কাছে। একজন মা যখন তার সন্তানের জন্য লড়াই করে, তখন তার মধ্যে যে ক্ষমতা থাকে সেই পরিমাণ ক্ষমতা সৃষ্টিকর্তা পুরো বিশ্বে আর কাউকে দেয়নি। পিতামাতা তাদের জীবনের সবটুকু দিয়ে সন্তানদের বড় করে তোলে। কোনো পিতামাতা যখন একজন সন্তানকে জন্ম দেয়, সেই মুহূর্ত থেকে ওই সন্তান পিতামাতার জন্য তাদের পৃথিবী হয়ে ওঠে। তুই একজন বাবার কাছ থেকে তার পৃথিবী কেড়ে নিতে চেয়েছিলে, তাই আজ তোর এই পরিণতি। তুই বাকি জীবন এই বন্ধ কামরায় থাকবি। যতদিন বেঁচে থাকবি এই কামরার ভেতর নরক যন্ত্রণা ভোগ করবি। তুই তো শয়তানকে দেবতা বানিয়েছিলি, আজ থেকে তোর জন্য সেই শয়তান আমি। আমার অনুগ্রহে বাঁচবি তুই। এই কথা বলে কাবির বাইরে বের হয়ে যায়। ভানরাজ অন্ধকার কামরায় চিৎকার করে কাঁদতে থাকে। তার সেই চিৎকার অন্ধকারেই মিলিয়ে যায়। আর এখানেই শেষ হয় মুভিটি। গাইস, আমাদের সমাজে ভানরাজের মতো অসংখ্য বিকৃত মস্তিষ্কের মানুষ আছে যারা ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। এই মুভিতে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব যতটা ভয়ানকভাবে দেখানো হয়েছে,
বাস্তবে অনেক সময় তার থেকেও ভয়ানক পরিণতির শিকার হতে হয় মানুষকে। ব্ল্যাক ম্যাজিকের কারণে অনেক মানুষ স্বাভাবিক জীবন হারিয়ে ফেলেছে, একটু একটু করে এগিয়ে যায় মৃত্যুর দিকে। তাই আমরা সাবধান থাকবো এবং আমাদের আপনজনদের সাবধানে রাখবো যেন কারো জীবনে এরকম ভয়ানক সময় না আসে। আর গাইস, হ্যাঁ, কখনো অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না। গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট টাইমে দেখা হবে আবার ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আরাফাত ভাই এবং এইচবি মুভি এক্সপ্লেনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।